কোথাও একটা পড়েছিলাম, একটা ঝগড়া জেতার চাইতে একটা মানুষ জিতে নেওয়া উত্তম। কথাটা কি সুন্দর, তাই না? ব্যক্তিগত জীবনে আমাদের এই সামান্যতম চেষ্টায় সম্পর্কগুলো কত সুন্দর হতে পারত, তাই না? অথচ বরাবরই আমাদের ঝগড়া, রাগ, অভিমানগুলোই জিতে যায়। মানুষটাকে জিতে নেওয়ার কথা কেউ খুব একটা ভাবেই না, তাই দূরত্বটাই আমাদের কাছে সহজ। আমাদের আত্ম অহংকারের কাছে সম্পর্কগুলো খুব বাজেভাবে হেরে যায়। আবার এটাও ঠিক, একপাক্ষিক চেষ্টায় মানুষ একসময় ক্লান্ত হয়ে পড়ে। সেও আশা করে কখনো কখনো অপর পাশের মানুষটার থেকে আগে ফোন কলটা আসুক, সরিটা সে আগে বলুক, অভিমান ভাঙিয়ে সে কাছে টেনে নিক। নিজের ভুল স্বীকার করে মানুষটাকে কাছে টেনে নেয়া, এটা বেশ কঠিন। কিন্তু তাদের কাছে কঠিন নয় যারা ঝগড়া নয়, মানুষটাকে জিতে নিতে চায়। দুজনের সম্পর্ক আর ভালোবাসাটাকে জিতিয়ে দিতে চায়। তাদের জন্য সহজ, কত সহজে, কত অবলীলায় তারা সব সময় মানুষটাকে জিতে নেয়। যাদের জীবনে এরকম মানুষ থাকে তারা অসীম ভাগ্যবান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। আশা করছি যারা যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। সকালবেলা উঠে রুটি তৈরি করে নিচ্ছি, গরম গরম আর ফুলকো ফুলকো রুটি, সঙ্গে আছে ডিম ভাজি আর আলু ভাজি। তবে আমার কাছে রুটির সাথে সবজিটা হলে বেশি ভালো হয়, কিন্তু বাচ্চারা তো সবজি খেতেই চায় না, যে কারণে সবসময় রুটির সঙ্গে আলু ভাজিটাই বেশি করতে হয়। অন্য কোনো সবজি অ্যাড করলে সেটাও খেতে চায় না। তাই কি আর করার, বাধ্য হয়ে সবসময় একই ধরনের নাস্তা তৈরি করতে হয়। তারপরও চেষ্টা করি এক একদিন এক এক রকমের নাস্তা তৈরি করার জন্য। মাঝে মাঝে বাহির থেকেও নিয়ে আসি। এক ধরনের খাবার খেতে কারো কাছেই ভালো লাগে না। আর সকালবেলা আমার বাসায় সবাই একটু অন্যভাবে নাস্তা খেতে পছন্দ করে। এক ধরনের নাস্তা কেউই প্রতিদিন খেতে চায় না। তো নাস্তা শেষ করে বাসার অন্যান্য কাজগুলো গুছিয়ে নিচ্ছি। অনেক কাপড় চোপড় জমে গেছে, প্রথমে এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। এরপর বাসার অন্যান্য কাজগুলো করে নিব। ভিডিওর এ পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, যদি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। কথা বলতে বলতে ওয়াশিং মেশিনে কাপড়গুলো তুলে দিলাম। ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ারও কিন্তু কিছু নিয়ম রয়েছে। কাপড় দেওয়ার আগে অবশ্যই চেক করে দিতে হবে কাপড়ের ভিতরে কোনো প্রকার পিন রয়েছে কিনা বা টাকা পয়সা আছে কিনা। এছাড়াও নানান ধরনের জিনিস কিন্তু আমাদের কাপড় চোপড়ের সঙ্গে থাকে, সেগুলো অবশ্যই ভালো করে চেক করে দিতে হবে। কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দেওয়ার সময় এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এছাড়াও কাপড় চোপড় যেন একটার সাথে আরেকটা জটা বেঁধে না যায় সেটাও লক্ষ্য রাখতে হবে। এরপর চলে এলাম কিচেনে। আগে থেকেই রান্নার আয়োজন কিন্তু সেরে নিয়েছি। কাঁচা কলা দিয়ে আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আমার কাছে তো কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ খেতে অসম্ভব মজা লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে বা কে কি পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর সেই সঙ্গে রান্না করব কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। রান্না বসানোর আগেই দেখলাম আমার লবণের জারে লবণ শেষ হয়ে গেছে, তাই ঝট করেই লবণ নিয়ে আসলাম আর জারের মধ্যে ঢেলে নিচ্ছি। কিচেনে ঢুকে যদি কোনো কিছু হাতের কাছে না পাওয়া যায় তখন কিন্তু রান্না করতে কোনো মজাই লাগে না আর বিরক্ত লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি রান্না করার আগে সব কিছু একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য। তো এখন আমি সবগুলো জারেই বের করে নিব।
যেহেতু আমি এখন রান্না বসাবো তাই জারগুলো বের করে মুখগুলো খুলে আলাদা রেখে দিব। তা না হলে রান্নার সময় যদি এই জারগুলো আপনি হাত দিয়ে ধরেন তাহলে খুব সহজে কিন্তু নোংরা হয়ে যাবে। আসলে কাজ করার সময় আমাদের একটু খেয়াল রেখে কাজ করতে হবে, তাহলে এক কাজ কিন্তু আমাদের বারবার করতে হয় না। কচুরলতিগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছি, এরপর আমি সেদ্ধ বসিয়ে দিব। আর ইলিশ মাছটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সামান্য একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটা ভাজি করার জন্য। রান্না করতে করতে আমার প্রিয় কিছু আপুদের কমেন্টের উত্তর দিয়ে নিচ্ছি। অনেকদিন পর্যন্ত আমার প্রিয় আপুদের নাম নিতে পারছিলাম না, তো আজকে রান্না করতে করতে আপুদের নামগুলোই নিয়ে নিচ্ছি। এমডি হোসেন আইডি থেকে একজন আপু লিখেছেন, আপু আপনার গ্যাসের চুলার প্রাইস কত? আমি এর আগেও অনেকবার বলেছি, যখন আমি চুলাটা নিয়ে এসেছি তখনই বলে দিয়েছি। তারপরও যেহেতু আপু মনে হয় ভিডিওটা মিস করে গেছেন, আবারও বলে দিচ্ছি, যারা নতুন আপু রয়েছেন তারাও জেনে যাবেন। আমার এই চুলাটার দাম নিয়েছিল 17,000 সামথিং। তবে আমি যখন নিয়েছিলাম তখন এই চুলাটার একটা অফার প্রাইজে ছিল, তবে বর্তমান প্রাইস কিন্তু আরও বেশি। আমি চুলাটা নিয়েছি তাও 1 মাসেরও বেশি হয়ে গেছে, তো বুঝতেই পারছেন এখন কিন্তু আরেকটু বেশি নেবে। আমি তখন 10% ডিসকাউন্টে নিয়েছিলাম, তখন এটার প্রাইস ছিল 21,000 টাকা। তো সেক্ষেত্রে আমি একটু কমেই নিয়েছিলাম। আপনারা এখন কিনতে গেলে হয়তো বা একটু কম বা বেশি হতে পারে। নৌশাদ সুমি আইডি থেকে আপু লিখেছেন, আপু আমি এসকেবি 24-26 কড়াই কিনেছি, আলহামদুলিল্লাহ রান্না করে শান্তি আছে এগুলোতে। সেই সঙ্গে আপু আরও লিখেছেন, 22 সেন্টিমিটারের কড়াইটা আমার কাছে আছে কিনা, থাকলে সেটা কতটুকু? না আপু, আমার কাছে 22 সেন্টিমিটারের কোনো কড়াই নেই। আর আমি যদি কড়াই কিনি সেটা চেষ্টা করি একটু বড় নেওয়ার। এতে করে লাভ হয় কি, রান্না করার সময় অনেক সুবিধা আছে। একটা সময় আমি ছোট ছোট কড়াই কিনতাম, এতে করে হচ্ছে রান্না করতে গেলে আশেপাশে তেল চিটচিটে ভাবগুলো হতো আর অনেক বেশি ছিটতো। আর বড় কড়াইতে রান্না করলে কি হয়, ছিটাগুলো উঠলেও কড়াইয়ের ভিতরেই অনেকটা থেকে যায়। এইটুকু সুবিধা আছে, আর বড় কড়াইতে রান্না করার একটু মজাও আছে। যাই হোক, এই জন্য আমি খুব ছোট একটা কড়াইও কিনি না। তবে মাঝে মাঝে কিনি না যে একেবারে তাও না, সেটা হচ্ছে শখের বশে, একদম সবসময় রান্না করার জন্য না। আর আমি এখন যে কড়াইটাতে রান্না করছি এটা কিন্তু 28 সেন্টিমিটার, মানে মোটামুটি একটু বড়। এরপর আমি সেদিন যখন কিনতে গেলাম, মানে এর আগের ভিডিওতে দেখেছেন আমি বেশ কয়েকটা ফ্রাই প্যান নিয়েছি, আর যেটা হচ্ছে হানিকমের। যদিও আমি সেদিন চেয়েছিলাম এসকেবির একটা কড়াই নেওয়ার জন্য, তো অন্য অন্য কড়াইগুলো নেওয়ার পর এসকেবিরটা নিয়ে নিই, ভাবলাম যে পরবর্তীতে নিয়ে নিব। তো আমার কাছে মনে হয় একটু বড় সাইজের প্যান কেনাই ভালো, এতে করে আমাদের রান্নায় সুবিধা হয়। এছাড়াও আমাদের বাসায় যখন হঠাৎ করে গেস্ট চলে আসে তখন দেখবেন আমাদের একটু বড় কড়াইতেই রান্না করতে হয়। আর যারা সবসময় ছোট কড়াইতে রান্না করে অভ্যাস হয়ে গেছে তাদের বাসায় কিন্তু খুব কমই বড় ধরনের হাঁড়ি পাতিলগুলো আছে। তো আমি এই জন্য চেষ্টা করি একটু বড় বড় কেনার জন্য, মানে তুলনামূলক একেবারে বড়ও না ছোট না, যেন ঠিকঠাক মাপের হয়ে যায়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। একটা চুলাতে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। তো সেটা বসিয়ে দিয়ে আমি অন্য চুলায় নিয়ে গেছি। আসলে ওই চুলাটা রান্না করতে গেলে, মানে রান্না বসাতে গেলে একটু সমস্যা হয়। যেহেতু চুলাটা একটু ভেতরের দিকে, তাই সেখানে রান্না করতে গেলে একটু কষ্ট হয়ে যায়। যে কারণে আমার প্রথমে যে চুলাটা রয়েছে সেখানে রান্না বসিয়ে তারপরে ওই চুলাতে ট্রান্সফার করে দিই। আর এখানে নতুন করে আবার রান্না বসিয়ে দিই। তো এতে করে সুবিধা হয় আর কি, আমাকে ঝামেলা পড়তে হয় না। তো এই যে দেখুন, আমি কড়াই চুলাটার মধ্যে সবজিটা নিয়ে গেছি, আর এখানে আমি লতি রান্না বসিয়ে দিয়েছি। আজকে লতিটা কিন্তু অনেক মজার হয়েছিল, মানে আমি চুলাতে যখন রান্না করছিলাম তখনই চুলার উপর থেকেই খাওয়া হয়ে গেছে। বুঝেন তাহলে কতটা মজার হয়েছিল। অনেক সময় চুলার মধ্যে রেখে দিয়ে আমি একদম শুকনা করে ফেলেছিলাম, মনে হচ্ছিল যেন শুধুমাত্র তেলের উপরে ভেজেছি। মশলাগুলো লতির সাথে একদম লেগে গেছে, আর এভাবেই আমি একটু পরপর উল্টে দিয়ে লতিটাকে ভেজে নিয়েছি। তো যেহেতু এটা হতে একটু সময় লাগবে, লতি রান্না করতে করতে আমি কিন্তু অন্যান্য সব কাজগুলো করে নিচ্ছি। এখানে অনেকগুলো কাপড় চোপড় জমানো রয়েছে। সব কাজ করতে ইচ্ছে করলেও কাপড় চোপড় কেন জানি না আমার ভাঁজ করতে ইচ্ছে করে না, এত আলসেমি লাগে যা বলার বাহিরে। তো এখানে আমি রান্নার পাশাপাশি সব কাজগুলো করে নিচ্ছিলাম। বাসার যত টুকিটাকি গাছ ছিল সবই কিন্তু আমি এক এক করে করে নিয়েছি। এক কথায় গেস্ট রুমটা যতটুকু সম্ভব আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। যতই সাজাই এরকম কিন্তু সাজানো থাকে না। বাচ্চা যত বড়ই হোক আর ছোটই হোক, বাচ্চা মানেই বাচ্চা, এরা এলোমেলো করবেই। আমি এখন সাজিয়ে রেখে গেছি, কিছুক্ষণ পর এসে দেখব আবার এলোমেলো করে রেখেছে। কি করার, আমাকে এভাবেই সারাক্ষণ গোছাতে হয়।
যখন ভিডিও করি তখন হয়তো দেখছেন অনেক সুন্দর সাজানো গোছানো। সবসময় যে এরকমটা থাকে তা কিন্তু নয়। অনেকে হয়তো ভাবেন যে আপু এভাবেই হয়তো সবসময় থাকে। তবে চেষ্টা করি একটু সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। দেখেন কি অবস্থা, আমার লতি কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেছে। মানে চুলা থেকে নামানোর আগেই খাওয়া হয়ে গেছে। অনেক মজার হয়েছিল। আপনাদেরকে বলেছি আমি প্রতিদিন চেষ্টা করব আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ ২টি টিপস শেয়ার করার জন্য। তো আজকে দেখাবো লবণ দিয়ে গুরুত্বপূর্ণ ২টি টিপস। না, ২টি নয়, আজকে ৩টি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেই আজকে আমি কি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে প্রথমেই আমি বেসিন পরিষ্কার করে নিচ্ছি। আর হ্যাঁ, আজকের টিপস থাকছে দুটোই লবণ দিয়ে। লবণ খাওয়া ছাড়াও আমাদের কি উপকারে আসতে পারে চলুন দেখে নিই। অনেক গুরুত্বপূর্ণ একটি টিপস, এটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমি এখানে ১ চা চামচ পরিমাণ লবণ নিয়েছি আর সেই সঙ্গে দিয়েছি ১ চা চামচ পরিমাণ বেকিং সোডা। আর এখন ১ টুকরো লেবু নিয়েছি আর লেবুর রসটা বেকিং সোডা লবণের সাথে চিপড়ে বের করে দিয়েছি। এরপর লেবুর খোসাটা দিয়ে আমি এটাকে ভালো করে মেজে নিচ্ছি। বেকিং সোডা, লবণ আর লেবুর রস, এই ৩টার সমন্বয়ে এটা কিন্তু দারুণ একটা কার্যকরী ক্ষমতার সৃষ্টি হয়েছে। আর এভাবে যদি এটা আপনারা মেজে নেন তাহলে খুব সহজে এটা পরিষ্কার হয়ে যাবে। আপনারা লবণের জায়গায় বালু ব্যবহার করতে পারেন, তবে বালুতে একটা ক্ষতিকারক দিক রয়েছে। সেটা বালুতে কিন্তু অতিরিক্ত ধার রয়েছে, সেক্ষেত্রে আপনার এই স্টিলের জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও আরেকটি কারণ রয়েছে, আপনারা যদি এখানে বালু দিয়ে এটা ক্লিন করেন, পরিষ্কার তো করতে পারবেন ঠিক আছে, কিন্তু বালুটা একটু করে ভিতরে গিয়ে এটার পাইপের ভিতরে জাম হয়ে যাবে। এরপর একটা পর্যায়ে পানি ভিতরে কিন্তু আটকে যাবে, আর যেটা আপনি খুব সহজে বেরও করতে পারবেন না। আর তখন কি করতে হবে, আপনাকে অনেক টাকা খরচ করে বাইরে থেকে লোক আনিয়ে নিতে হবে এটা ঠিক করার জন্য। তো বুঝতেই পারছেন লবণটা আসলে কতটা কার্যকরী আমাদের এই জিনিসটা পরিষ্কার করার জন্য। তো সিঙ্কটা যখন আমি মেজে নিয়েছি একটা স্ক্রাবার দিয়ে, দেখতে পাচ্ছেন কতটা চকচকে পরিষ্কার হয়ে গেছে। এই সিঙ্কটা কিন্তু অনেক দিন পর্যন্ত আমি ব্যবহার করছি, এক কথায় অনেকটাই পুরাতন হয়ে গেছে, অনেক নোংরাও হয়ে গিয়েছিল। আর আজকে একদম সাদা ফকফকে হয়ে গেছে। আশা করছি এই টিপসটি আপনারা বাসায় একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি আপনারা নিরাশ হবেন না। আর যে সমস্ত টিপসগুলো কখনোই কাজে আসে না, সেই ধরনের টিপসগুলো আমি কখনো শেয়ারও করি না। এরপর দেখতে পাচ্ছেন আমাদের সবার বাসায় কম বেশি এরকম আয়রন আছে। আয়রনটা ব্যবহার করতে করতে একটা সময় আয়রনের গায়ে এভাবে দাগ পড়ে যায়। এক কথায় আমরা নানা রকমের কাপড় যেহেতু আয়রন করি, তাই দাগটা কিন্তু অবশ্যই এভাবে পড়েই যায়। তো আয়রনটা কিভাবে পরিষ্কার করবেন, এটা তো আমরা চাইলেই একদম ঘষে মেজে পরিষ্কার করে নিতে পারি না। তো এটা পরিষ্কার করব আজকে আমি লবণ দিয়ে। আয়রনের উপরে যদি লবণ দেন তাহলে কি হয় সেটাই দেখে নিন। আমি এখানে আয়রনের উপরে আগে লবণ দিইনি, তো আয়রনটা কিন্তু হিট অবস্থায় থাকতে হবে। আমি এখানে একটু শক্ত জাতীয় একটা কাপড় নিয়েছি, বা ওই যে টেবিল ম্যাট থাকে না, টেবিল ম্যাটের মতো একটা ম্যাট নিয়ে নেবেন। তার উপরে আমি বেশ কিছু লবণ দিয়ে দিয়েছি, এখানে প্রায় ২ চা চামচ পরিমাণ লবণ। লবণটা নিয়ে আমি এভাবে আয়রনটা তার উপরে ঘষে নিচ্ছি। কিছুক্ষণ পর এভাবে ঘষে নেওয়ার পর বুঝতে পারবেন যে আয়রনের ভিতরে যত ময়লা ছিল সব এই লবণের সঙ্গে চলে গেছে। কি অবিশ্বাস্য না? আসলে এই ঘটনা কিন্তু অবিশ্বাসের মতোই লাগে। দেখুন কতটা চলে গেছে, আগের থেকে অনেকটা সাদা হয়ে গেছে। আমি আবারও একটু সময় নিয়ে এটা এভাবে আয়রন করে নিব। ঠিক যেভাবে আয়রন করি আমি সেভাবে ধরে নিন লবণটাকে আয়রন করে নিচ্ছি। আচ্ছা, আমি এটা আয়রন করতে করতে আপনাদেরকে বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল ৩ অক্ষরের নাম তার, মেয়েরা পায়ে পড়ে, প্রথম অক্ষর বাদ দিলে গাছে বেয়ে ওঠে। দাদার সঠিক উত্তর ছিল আলতা আর লতা। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম আমি বলছি না, তবে তিনি তার নামটি উল্লেখ করেছেন। তার নাম শারমিন। শারমিন আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। তো দেখতে পাচ্ছেন আমার আয়রনটা কতটা পরিষ্কার হয়ে গেছে, আগের থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে। যদিও আমি সবসময় চেষ্টা করি আমার জিনিসগুলো পরিষ্কারই রাখার জন্য। চলুন তাহলে দেখে নিচ্ছি ৩ নাম্বার টিপস। এরকম ইলেকট্রিক বোর্ড আমাদের সবার বাসায় আছে, আর এরকম নোংরা তো হচ্ছে প্রতিনিয়ত। চাইলেই এখানে কিন্তু আমরা পানি ব্যবহার করতে পারছি না, কারণ তাহলে একটা লাইফ রিস্ক থেকেই যায়। তো তাহলে চলুন কিভাবে এটা আমরা পরিষ্কার করব। নিয়ে নিচ্ছি একটুখানি পেস্ট। খুব বেশি একটা পেস্টের কিন্তু প্রয়োজন নাই, অল্প একটু পেস্ট দিয়েই আপনি ৩-৪টা বোর্ড এভাবে পরিষ্কার করে নিতে পারবেন। তো এই যে দেখুন আমি আপনাদেরকে দেখানোর জন্য অনেকখানি কিন্তু নিয়েছি।
পরবর্তীতে আমি এই পেস্ট দিয়ে কিন্তু আরও 3টা বোর্ড পরিষ্কার করে নিয়েছি। ভাবলাম আজকে যেহেতু ইলেকট্রিক বোর্ডটা পরিষ্কার করছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আমি এই টিপসটা এর আগেও আমার চ্যানেলে শেয়ার করেছি, তো এখন যারা নতুন তাদের জন্য আবারও শেয়ার করে দিলাম। পেস্টটা নিয়ে আমি একটা পুরাতন ব্রাশ দিয়ে এভাবে মেজে নিচ্ছি। এটা জাস্ট এভাবে আলতো করে লাগিয়ে 2 মিনিটের মতো রেখে দিবেন। 2 মিনিট রাখারও প্রয়োজন হয় না, এর আগেই এটা যদি একটু ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নেন, দেখবেন সাদা চকচকে হয়ে গেছে। তো এক এক করে আমি কিন্তু আজকে আপনাদের সঙ্গে 3টি টিপস শেয়ার করেছি। আশা করছি একটু হলেও আমার এই টিপসগুলো আপনাদের কাজে আসবে। চলুন তাহলে কাজ করতে করতে জেনে নেই আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, বাজার থেকে এলো সাহেব কোট প্যান্ট পরে, কোট প্যান্ট খুললে পরে চোখ জ্বালা করে। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। আমি সমস্ত বোর্ডটার মধ্যে কিন্তু পেস্টটা এভাবে মেজে নিয়েছি। খুব বেশি কিন্তু সময় নিয়ে এটা মাজার দরকার নেই। আমি এক এক করে এখানে পাশাপাশি 2টা বোর্ড ছিল, 2টার মধ্যেই পেস্টটা লাগিয়ে নিয়েছি। দেখুন আমি ব্রাশ দিয়ে আলতো করে ঘষছিলাম, এর মধ্যে কিন্তু এটা অনেক পরিষ্কার হয়ে গেছে। এখন আমি ভেজা একটি তাওয়ালে দিয়ে জাস্ট উপর দিয়ে আলতো করে মুছে নেব। আর দেখুন একদম সাদা চকচকে হয়ে গেছে। তো যারা যারা আজকে ভিডিওটি দেখেছেন, আশা করছি এখন থেকে সুইচ বোর্ডটি পরিষ্কার করতে কোনো কষ্টই হবে না। তো আমার ভিডিওটি আজকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আর এরকম সহজ সহজ সুন্দর সুন্দর ছোট ছোট টিপস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।